গঙ্গার এপারে এক ভট্টাচার্য গঙ্গার ওপারের আরেক ভট্টাচার্যকে একটা ফোন করলেন, আর সেই ফোন কলেই আমূল বদলে গেল শিলিগুড়ির ভোটের ছবিটা। ঠিক ছিল অশোক ভট্টাচার্য আর ভোটে লড়বেন না, মেয়র পদে তো নয়ই, শিলিগুড়ি এই নির্বাচন থেকে তিনি দূরেই থাকবেন। এবারের জেলা সম্মেলনে সিপিআইএমে অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকার জুটির যে জমানা, তার অবসান হয়েছে বলেই বলছিলেন অনেকে। তার কারণ দলের নির্দিষ্ট দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে এবং তাদেরই অনুরোধ মতো তাদেরকে বয়সজনিত কারণে অব্যাহতি দিয়ে নতুন প্রজন্মকে দায়িত্বে নিয়ে আসা এবং তাদের মাধ্যমেই দলের ভবিষ্যতে আরও বৃদ্ধির জন্য চেষ্টা করবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দার্জিলিং জেলা সিপিআইএমের জেলা সম্মেলনে আসা প্রতিনিধিরা। কিন্তু তারপরে যে বললাম, গঙ্গার এপারের এক ভট্টাচার্যের ফোন গঙ্গার ওপারে আরেক ভট্টাচার্যকে, আর তাতেই এই মুহূর্তে রীতিমতো সরগরম শিলিগুড়ি। কিন্তু কেন এই ফোন? কেন ভোটে লড়বেন না বলেও শেষমেশ ভোটেরই ময়দানে অশোক ভট্টাচার্য? তা নিয়েই এই মুহূর্তে শুধু শিলিগুড়ি নয়, রাজ্য রাজনীতিও সরগরম। এর প্রভাব কি শুধু শিলিগুড়িতেই আটকে থাকবে? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। একজনের বয়স ৭৭, অন্যজনের ৭২। দুজনেই ভট্টাচার্য, দুজনেই একদা রাজ্যের মন্ত্রী ছিলেন। একজন বাম স্পর্ধিত অহংয়ের হলমার্ক, আর অন্যজন বাম মনে নরম ভাটিয়ালি। ৭৭-এর বয়স্ক জন বুদ্ধদেব ভট্টাচার্য, বয়সে ১৮, বয়সে অশোক ভট্টাচার্য থেকে ৫ বছরের বড়। তাকে জ্যোতি বসুর মতো জ্যোতি বাবু বলতে হতো না কোনো দিন, বুদ্ধদা। সেই বুদ্ধদার ফোনে ভোটের মাঠে অশোক ভট্টাচার্য। আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি শেষ দিন পর্যন্ত বলেছিলাম যে আমি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না। পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যেহেতু গতবার ৬ নম্বর বার থেকে আমি জয়ী হয়েছিলাম, এবারেও আমাকে ৬ নম্বর বার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তিনি একবার আসুন, একবার ব্রিগেড ভরে যাক, বাম জনমনের কাতর আকুতিতে আসা হয়নি। তিনি ঘরে, শরীর সঙ্গ দেয়নি মানুষের ভিড়ে মিশে আরেকবার পথে নামার ইচ্ছাতে। সেই তিনি বুদ্ধদেব ভট্টাচার্য ৬ ফুট বাই ৫ ফুটের খাট থেকে মোবাইল ফোনের নির্দেশ দিয়েছেন, অশোক ভোটে লড়তে হবে, হাওয়ায় জেতার গন্ধ। সত্যি কি তাই? লড়াই তো বেশ জটিল। অশোক ভট্টাচার্যের ডান হাত বলে পরিচিত শঙ্কর ঘোষ এখন শিলিগুড়ির পুর নিগম যুদ্ধে বিজেপির সেনাপতি। ৮ মাস আগেই বিধানসভা ভোটে গুরু অশোককে পরাজিত করেছিলেন শঙ্কর ঘোষ। এত জলদি কি বদলে গেছে সবকিছু? প্রথমত বামেরা তাদের ২৩৫ ২০১১ নির্বাচনের পর থেকে আজকে শূন্যতে পরিণত হয়েছে। এই যে বাম কংগ্রেস হাত ধরাধরি আর হাত ছাড়াছাড়ি, তার পাশাপাশি যখন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ২০২১-এর বিধানসভা নির্বাচনে দল ছাড়বার সময় আমি একটি কথা বলেছিলাম যে আইএসএফের সাথে জোট করা, যারা একটি বিশেষ ধর্মের হয়ে অন্য ধর্মের মানুষের মৃত্যু কামনা করছে, সেই রকম দলের সাথে জোট করে বামপন্থীরা এটা প্রমাণ করে দিয়েছেন তারা এই ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতির বিরোধী। আর গৌতম দেব, তিনিও কি চুপ থাকবেন নাকি? কলকাতা পুরো ভোটে পার্সেন্টেজ বৃদ্ধির যে তাত্ত্বিক হিসেব নিকেশ, তাকে শিলিগুড়ির জয় পরাজয় সামান্য হেরফের ঘটাবে? কলকাতা তৃণমূলের যে রূপ দেখেছে রাজ্য শিলিগুড়িতে, তা একই রকম থাকবে? না হয় বাম কংগ্রেস মিলে শিলিগুড়ি মডেল তৈরি করবে, না হয় অশোক ভট্টাচার্য সিপিএম এর লাল পতাকা নিয়ে বুদ্ধদেবের নির্দেশ পালনে আরো একবার ফু দেবে পাঞ্চজন্যে। কিন্তু আর অনেক কিন্তু থেকে যাচ্ছে। তবু সব কিন্তুর মধ্যেও এটা বলা বাহুল্য নয় যে এখনো বুদ্ধদেব ফ্যাক্টর। একই সঙ্গে ফ্যাক্টর উত্তরবঙ্গে অশোক ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। এ নিয়ে আজকে বিতর্ক করবো, কিন্তু বিতর্কের কথায় পরে আসবো। এই মুহূর্তে অশোক ভট্টাচার্য সরাসরি আমার সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে। অশোকবাবু, স্বাগত রিপাবলিক বাংলায়, বড়দিনের শুভেচ্ছা। অশোকবাবু,
আরো একটা নির্বাচনে আপনি লড়াই করবেন আপনার এই দীর্ঘ- আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি বলছি আরো একটা নির্বাচনে আপনি লড়াই করবেন আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে হয়তো একটা প্রায় অভ্যাসে পরিণত লড়াই, কিন্তু তবুও এই লড়াইটা একটু অন্য রকমের লড়াই। তার কারণ এই লড়াইটা এমন একটা লড়াই যেটাতে আপনি লড়বেন না ঠিক করেও তারপরে লড়তে নেমে পড়লেন। এই ফারাকটা তো এই লড়াইয়ে থেকেই যাবে নাকি? সেটা তা না, আমি লড়াইতে লড়ছি আমার সিদ্ধান্তে না। আমার সিদ্ধান্ত হচ্ছে এই নির্বাচনে লড়াই না করা, কিন্তু আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে লড়তে হবে। তাহলে আমাদের পার্টি এমন একটা পার্টি, যে পার্টি তো বিজেপির মতন তৃণমূলের মতন পার্টি না। আমাদের পার্টির সিদ্ধান্তটা হচ্ছে যখনই কোনো ব্যক্তি সিদ্ধান্তের সাথে পার্টি সিদ্ধান্তের যখনই কোনো সংঘাত হয় তখন পার্টি সিদ্ধান্তই প্রাধান্য পায়। তো আমাকে পার্টি সিদ্ধান্তটা মেনে নিতে হয়েছে। পার্টি সিদ্ধান্ত করেছে এই নির্বাচনে লড়তে হবে, যত খারাপই আমাদের বিধানসভা নির্বাচনের ফলাফল হোক না কেন। আমরা আশাবাদী শিলিগুড়িতে আমাদের এই পৌর কর্পোরেশনের নির্বাচনের ফলাফল আমরা ভালো করতে পারবো। এক, দুই হচ্ছে আমরা 2015 সালে সেটা দেখিয়েছিলাম। 2011 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরেও সারা পশ্চিমবঙ্গের বহু জায়গায় তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে পারলেও 2015 সালে শিলিগুড়িতে তারা ভোট লুট করতে পারেনি। আমাদের বিশ্বাস শিলিগুড়ির মানুষ শিলিগুড়িকে এই পৌরসভা নির্বাচনে কলকাতা করতে দেবে না। কলকাতা যা করেছে সেটা শিলিগুড়িতে পারবে না। সেই জন্য আমাদের বিশ্বাস আমাদের ফলাফল ভালো হবে। আমাকে যেখানে প্রার্থী করেছে পার্টি, সেখানেও আমরা বিজয়ী হব এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো দলকেই আমরা উপযুক্ত জবাব শিক্ষা আমরা দিতে পারি, এটা আমাদের একটা বিশ্বাস আছে। এখন বিজেপির একজন নেতার কথা আমি শুনছিলাম, তিনি হঠাৎ করে ভারতীয় সংস্কৃতির কথা বলছেন। ভারতীয় সংস্কৃতির উনি বুঝলেনটা কি? অনেক কিছু বুঝেছিলেন, এখন অনেক কিছু বোঝেননি। যাই হোক, ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তো আমাদের লড়াইটা আমাদের কাজের সাফল্যের উপরে ভিত্তি করে। আমরা যে গত বামফ্রন্ট সরকারের সময় শিলিগুড়ির যে উন্নয়নের কাজ আমরা করেছি, তারপরে আমাদের প্রায় 6 বছর আমরা পুরোপুরি আমরা ছিলাম, তখন যে আমরা কাজ করেছি এই সাফল্যের উপরে ভিত্তি করেই আমরা নির্বাচনে লড়ছি। আমরা এই নির্বাচনে কোনো জাত পাত ধর্ম নিয়ে লড়ছি না, কোনো পরিচিতি সত্তার রাজনীতিও আমরা করছি না। আমরা আমাদের সাফল্যের কথা মানুষের কাছে বলবো, ভবিষ্যতে আমরা কি করতে চাই সে কথাটা আমরা বলবো। আর এই 7 মাসে তৃণমূল কংগ্রেসের প্রশাসক মণ্ডলী যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই কথাটা বিভিন্ন উদাহরণ সহকারে মানুষের কাছে আমরা বলবো। আমরা এখনো নিশ্চিতভাবে অশোকবাবু, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো কংগ্রেসের এমন দ্বিখণ্ডিত অবস্থায় নির্বাচন লড়া এ রাজ্যে, সেটাও তো বোধহয় এই প্রথম। শিলিগুড়িতে গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে যে ফল হয়েছে, নিশ্চিতভাবে এটা আপনার নির্বাচনী রাজনীতিতে প্রথম পরাজয় নয়, আপনার দলের ক্ষেত্রেও প্রথম পরাজয় নয়, কিন্তু তা সত্ত্বেও এমন একটা দ্বিখণ্ডিত অবস্থা, আমি বলবো দ্বিমেরু অবস্থা রাদার, সেটা এখনো পর্যন্ত বর্তমান। 8 মাসে সেই অবস্থার বিপুল পরিবর্তন হয়েছে, এটাকে আপনি সত্যিই মন থেকে বিশ্বাস করেন? দেখুন, রেজাল্ট শিলিগুড়িতেও খারাপ হয়েছে, কলকাতাতেও খারাপ হয়েছে। তো কলকাতা তো আমাদের, তারপরে কি আমরা রেজাল্টটা, বিধানসভা রেজাল্টটা ফলাফলটা খারাপ হয়েছে বলেই কি পৌরসভা নির্বাচনে আমরা লড়বো না? ময়দান ছেড়ে চলে যাব, পালিয়ে যাব? ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার লোক আমরা না। আমরা যখন কমিউনিস্ট পার্টি করি তখন পার্টির সুদিনে যখন ছিলাম, পার্টির খারাপ দিনেও আমরা আছি এবং সেই লড়াই করেই আমাদের নিজেদেরকে এস্টাবলিশ করতে হবে। সেই লড়াইয়ের জন্য আমরা তৈরি, সেই লড়াই আমরা লড়বো। সেই সৎসাহস আমাদের আছে, সেই মনের জোরও আমাদের আছে। আপনারা যা বলতে চাইছেন একটা রেজাল্ট খারাপ হয়েছে বলে তার মানে কোনো নির্বাচনে আমাদের লড়াই করা উচিত না। আর আমরা যারা নেতৃত্বে আছি, এই নেতৃত্বের থেকেই আমরা দেখাতে চাই যে আমরা কেউ পালিয়ে যাওয়ার লোক না। আমরা নেতৃত্ব যারা, তারা যেমন লড়াইয়ে থাকবো, ঠিক তেমনিভাবে আমাদের কর্মীরাও লড়াই। আমরা যদি নেতৃত্ব যদি সামনে আমরা থাকি, তাহলে আমরা কর্মীরা অনেক বেশি সাহস পাবে, অনেক বেশি উৎসাহিত বোধ করবে। মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আপনি বলছেন সামনে থেকে নেতৃত্ব দেওয়া। কিন্তু অশোকবাবু, আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, ঠিক আছে? তাহলে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র সংবরণ করা অর্জুনের মতো আপনি গান্ডিবটা তো সরিয়েই রেখেছিলেন। নেতৃত্ব দেওয়ার কথা বলছি না, কিন্তু শেষমেশ সেই গান্ডিব যে হাতে তুলে নিলেন, তাতে শ্রীকৃষ্ণের ভূমিকাটা কার রইল? বুদ্ধদেব ভট্টাচার্যের?
না, বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে কখনোই বলেনি এটা আনন্দবাজারে যা লিখেছে সঠিক লিখেনি। আমাকে নির্বাচন বলেছে তোমাদের লড়তে হবে এবং তোমাদের জিততে হবে, এই কথাটা বলেছে। নিশ্চয়ই তার কথাটায় আমরা অনেক অনুপ্রাণিত বোধ করছি, আমাদের অনেকে উৎসাহিত করেছে, তার বক্তব্য আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করেছে। উনি আমাকে বলেননি আমাকে লড়তে, আমি লড়বো তার সিদ্ধান্তটা আমাদের পার্টির জেলা কমিটির এবং পার্টির রাজ্য কমিটির যে নির্দেশেই তাদের সিদ্ধান্ত মতোই আমি লড়ছি। এই লড়াই করার পেছনে বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের সাহস যোগান। দীর্ঘদিন তিনি দার্জিলিং জেলা পার্টি তিনি দেখতেন এবং তিনি বলেছেন তোমাদের লড়তে হবে, তোমাদের জিততে হবে, এবং এটা আমাদের কনফিডেন্সটাকে আরও বাড়িয়ে দিয়েছে তার এই কথাটা। অনেক ধন্যবাদ অশোকবাবু, অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে ট্রেন ধরতে হবে আপনাকে, তার মধ্যে আপনি আমাকে সময় দিলেন, আমাদেরকে সময় দিলেন। আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি নতুন বছরে, এবং নতুন বছরটাও আপনার জন্য রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে অনেক সাফল্যের হোক, এই কামনা রিপাবলিক বাংলার তরফ থেকে রইল, শুভেচ্ছা রইল। এবার আসবো আজকের বিতর্কে, অর্থাৎ অশোক ভট্টাচার্যের এই সিদ্ধান্ত সত্যি সত্যি শিলিগুড়িতে কি কোনো ফলের পরিবর্তন নিয়ে আসতে পারে? শিলিগুড়ির পথ ধরে আর পরিবর্তন আসতে পারে অন্য কোনো জায়গায়? এ নিয়ে আজকের বিতর্ক, এবং সেই বিতর্কের শুরুতেই আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো নিয়ে প্রথম কথা বলি, তারপরে আসবো আমার অতিথিদের সঙ্গে কথা। আমার অগ্নিবাণ 1, গঙ্গা পেরোবে বাম হাওয়া। কলকাতার পুরো ভোটে 12% বা তার কাছাকাছি ভোট, তার ভিত্তিতে আশায় বুক বাঁধছেন বামেরা। কিন্তু সত্যিই কি গঙ্গা পেরোবে এই বাম হাওয়া? অগ্নিবাণ 2, 8 মাসে পালাবদল বাস্তব না স্বপ্ন? যে স্বপ্ন দেখছেন অশোক ভট্টাচার্যরা, বললেন এইমাত্র আমাকে, আমরা কি লড়াই ছেড়ে দেবো হেরে গিয়েছি বলে? কিন্তু সত্যি বাস্তবের জমিতে দাঁড়িয়ে লড়াই নাকি স্বপ্নের লড়াই? অগ্নিবাণ 3, সংগঠন না রাজনীতি, কোথায় গলদ সিপিএমে? অশোক ভট্টাচার্য যে বয়সে এক কথায় অস্ত্র সংবরণ করার কথা যুদ্ধক্ষেত্র থেকে, রাজনীতির যুদ্ধক্ষেত্র থেকে, সেই বয়সেই আবার লড়তে নামছেন। বয়সের যে বাধা দল দেখছে না, কেন এই বাধা সরিয়ে রাখা? তাহলে কি রাজনীতিটা ওখানে ঠিক আছে? তাই সংগঠনের বয়স, নেতার বয়স, সাংগঠনিক নিয়ম কানুন বেড়াজাল, এগুলো আসলে ফ্যাক্টর নয়। এ প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজন রয়েছে, তাই এটাও থাকবে আমার আজকের বিতর্কে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সুপ্রিয় চন্দ্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রাজলক্ষ্মী বসু রয়েছেন বিজেপির তরফ থেকে, সমীর পুততুণ্ড রয়েছেন পিডিএসের তরফ থেকে, এবং শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএমের তরফ থেকে। প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। আমি একেবারে প্রথমে শতরূপ আপনার কাছেই আসি। যে প্রশ্নটা নিয়ে শুরু করেছিলাম, এমনিতে এত বয়স টয়সের বিধিনিষেধ আমরা দেখছি, রাজনৈতিকভাবে যে গুরুদায়িত্ব অশোক ভট্টাচার্য জীবেশ সরকার পালন করতেন, সেটা থেকেও তারা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন, সরে গিয়েছেন এই জেলা সম্মেলনে। তারপরেও পুরো ভোটে অশোক ভট্টাচার্য পুরো দমে ময়দান, কারণটা কি? এটা নতুন কিছু না। প্রথম কথা হচ্ছে, অশোক দাশগুপ্ত একজন পরীক্ষিত নেতা। শিলিগুড়িতে উনি দীর্ঘদিন ধরে, এবং ওনাকে শিলিগুড়ির রূপকার বলা হয়। তা খালি আমরা বলি না, অনেক মানুষ যারা হয়তো রাজনৈতিকভাবে আমাদেরকে সমর্থন করেন না, এমনও বহু মানুষ বলেন। তবে এটা ঘটনা, এবং দেখুন, অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে আমাদের পার্টির কোনো নেতার নামেই ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ সেই অর্থে নেই, এবং অশোক ভট্টাচার্যও তার এক্সেপশন নন। ধরো, আপনি যখন দেখবেন তৃণমূল ছেড়ে তখন রাজীব বন্দ্যোপাধ্যায়টা চলে গেছেন, তারা বলে গেছিলেন যে আমি ভাইপোকে টাকা দিতে পারছি না, অভিষেক ব্যানার্জিকে টাকা তুলে দিতে পারছি না বলে চলে যেতে হয়েছে। কিন্তু আপনারা শঙ্কর ঘোষকে দেখালেন, শঙ্কর ঘোষের আমাদের দল ছেড়ে চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং যন্ত্রণার। আমি কখনোই তৃণমূলের নেতাদের মতো গলার শিরা ফুলিয়ে বলবো না যে, যাওয়ার সময় বলবো না যে ও খুব বাজে এলিমেন্ট, আর ফেরার সময় বলবো না যে ও ঘরের ছেলে ঘরে ফিরেছে। আমরা ওই রাজনীতি করি না। এটা শঙ্কর ঘোষের কতটা লজ্জার জানি না, কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টির জন্য আমাদের অত্যন্ত লজ্জার যে একটা ছেলে বিজেপির মতো একটা পার্টিতে চলে যাবে, এত বছর সিপিএম করে, একটা কমিউনিস্ট পার্টি করে। কিন্তু এটা ঘটনা, সেই শঙ্কর ঘোষরাও চলে যাওয়ার সময় অন্ততপক্ষে এইটা বলে যেতে পারেননি যে অশোক ভট্টাচার্যরা দুর্নীতিগ্রস্ত চোর, তাদেরকে টাকা দিতে পারছি না বলে আমায় দল ছেড়ে চলে যেতে। তারা রাজনৈতিক পাঁচটা প্রশ্ন তুলেছেন, আইএসএফের সঙ্গে জোটের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি, সে অন্য কথা, রাজনৈতিক প্রশ্ন। আমাদের মনে হয় একটা অন্য গল্প আছে, সে প্রার্থী হতে না পারার একটা কারণে গেছে। বাট ঠিক আছে, আমি তো সেটাকে ছেড়েও দিই। আমি যদি ধরে নিই যে শঙ্কর ঘোষ যেটা বলছেন, তাহলেও সেটা একটা রাজনৈতিক প্রশ্নে তারা দল ছেড়েছেন। সেখানে কোনো ব্যক্তিগত অসুয়ার প্রশ্ন ছিল না, বা কোনো ব্যক্তিগত অভিযোগ কারোর বিরুদ্ধে করে দল ছেড়েছেন এমন নয়। সেই জায়গা থেকে অশোক ভট্টাচার্য যখন টেস্টেড লিডার, এবং আপনি যেটা বললেন যে দেখুন বয়সের কারণে, এটা তো একটা কর্পোরেট সেক্টরে যেরকমভাবে রিটায়ারমেন্ট হয়, কমিউনিস্ট পার্টিতে বা কোনো রাজনৈতিক দলে তো আর সেভাবে রিটায়ারমেন্ট হয় না, হওয়া উচিতও নয়। জ্যোতি বসু সবসময়, আপনার মনে আছে, উনি বলতেন যে উনিও একটা সময়, মানে উনি তো 96 সালের পর থেকে বলছিলেন যে আমি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবো না, থাকতে চাই না, এবং তারপরে 2000 সালে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন উনি চিরকালই। কিন্তু আবার পাশাপাশি এটাও বলতেন যে আমরা কমিউনিস্ট, আমরা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমরা
কমিউনিস্ট পার্টির কাজ করবো, মানুষের জন্য কাজ করে যাব, সেই কাজ থেকে আমরা কোনো রিটায়ার করবো না। কিন্তু ডেফিনেটলি যখন শরীর দুর্বল হয়ে আসে একটা মানুষের, তখন কিছু ক্ষেত্রে মানুষ নিজেকে আর কি চান তার পরের প্রজন্মকে এগিয়ে দিতে। এবং আমাদের তো পিসি ভাইপোর পার্টি নয়, আমাদের পরের জেনারেশনের লিডারশিপ কেনারা ভরসা করেন। তবে একটা কথা আমি আপনাকে বলছি, এখানে দেখুন, এরকমভাবে দেখাবেন না বা দেখা উচিত হবে না আমাদের ব্যাপারটা যে এটাই প্রথম ঘটছে। ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিই, কান্তি গাঙ্গুলি বয়সে অশোকদার থেকেও কান্তিদা বড় বয়সে, এবং কান্তিদাও বয়সের কারণে গতবার আমাদের রাজ্য সম্মেলনের পর থেকে রাজ্য কমিটিতে ফর্মালি আর সদস্য ছিলেন না, আমন্ত্রিত সদস্য হিসেবে ছিলেন, কিন্তু উনি আর কন্টিনিউ করেননি। কিন্তু কান্তিদার নেতৃত্বেই তো আমরা বিধানসভায় রায়দিঘিতে লড়াই করলাম। ঠিক এইখানে তো আমার প্রশ্ন শতরূপ, আমি এই প্রশ্নটা রেখেই যান্ত্রিকভাবে কোনো কারণেই কোনো কালেই না, আমি একেবারে যান্ত্রিকভাবে দেখছি না, যান্ত্রিকভাবে দেখবো না বলেই আমি আমার তৃতীয় অগ্নিমান্ডা আমার প্রশ্নটা রেখেছিলাম। আমি সমীর পুততুণ্ডের কাছে আসবো। সমীরবাবু, সত্যি কি গণ্ডগোলটা সাংগঠনিক রীতিনীতি, কে কত বয়সে করবেন, লড়বেন, থাকবেন, মানে বিমান বসুর থেকে বেশি সক্রিয় নেতা বোধহয় কতিপয় এই মুহূর্তে রাজ্য সিপিএমে? আমি যদি আমার অধিকার বশত, মানে সাংবাদিকের অধিকার বশত বলি, সিপিএমের ভিতরের বিষয় নিশ্চিতভাবে শতরূপ অনেক বেশিভাবে বলতে পারবেন আমার থেকে। কিন্তু আমার এখানেই প্রশ্ন সমীরবাবু, তাহলে গলতটা কোথায়, সংগঠন না রাজনীতি? রাজনীতি ঠিক থাকলে বোধহয় অশোক ভট্টাচার্য 72-এ, কান্তি গাঙ্গুলি তার থেকেও বেশি বয়সে লড়তে পারেন, বয়স তখন পিছনে চলে যায়। আমি তো অনেক আগেই বলেছি, সিপিআইএম প্রথমত এটা ঠিক পরিষ্কার থাকা দরকার যে সাংগঠনিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে কোন দল কিভাবে চলবে সেটা সেই দল ঠিক করবে। কিন্তু ঘটনাক্রমে আমরা যার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম, বাম আন্দোলনের ক্ষেত্রে মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রধান বামপন্থী দল হিসেবে সিপিআইএম উঠে এসেছে, এবং একটা পর্যায় পর্যন্ত সিপিআইএমের রাজনৈতিক অবস্থানের মধ্যে যে ভুল ছিল সেটা চিহ্নিত হয়নি। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী করা না করার প্রশ্নে প্রথম এটা প্রকাশ্যে সবার সামনে চলে এসছে যে এই ব্যবস্থায় মানুষের স্বার্থে কাজ করা যায় না, তাই জ্যোতিবাবুকে কংগ্রেসের সমর্থনে আমরা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি নয় সিপিআইএম। এরপর থেকে যে প্রবলেমটা চলছে সেটা রাজনৈতিক, এবং এটা আমরা দেখেছি সম্প্রতি রাজনৈতিক ভুলের সংশোধন না করে সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে পার্টি দুর্বল হয়ে যাওয়া। পার্টি সিপিআইএম নিয়ে আলোচনা করার অর্থ বাম আন্দোলনের প্রধান শক্তি এটা যদি দুর্বল হয় তাহলে বাম আন্দোলন দুর্বল হয়, শুধু বাম ফ্রন্টের ব্যাপার নয়, বাম ফ্রন্টের বাইরের বাম দলগুলোর গায়েও তার ধাক্কা লাগে। ফলে রাজনৈতিক ভুলের সংশোধন না করে যদি সাংগঠনিকভাবে মেরামত করতে যাওয়া হয় তাহলে এরকম যান্ত্রিক সিদ্ধান্ত হবে যে একজন মানুষ যিনি সক্ষম, যাকে সামনে রেখে দল, গণ আন্দোলন, গণসংগ্রাম, প্রশাসনিক মানে নির্বাচিত জনপ্রতিনিধি বা প্রশাসন এগুলো পরিচালনা করা যায়, তাকে যান্ত্রিকভাবে বয়সের কারণে জেলার থেকে কি আমি জানি না রাজ্যে কি করবে, সম্মেলন হয়নি ওদের, সরিয়ে রাখা, এবং তার পেছন পেছন যখন ভোট চলে এসছে তখন ভোটে তাকে সামনে রেখে ভোটে লড়া, এটা ওরা কিভাবে মানুষের কাছে উত্তর দেবেন আমি জানি না। কারণ যিনি দলের ক্ষেত্রে বয়সের কারণে দুর্বল হয়ে গেছেন, যোগ্যতা হারিয়েছেন দায়িত্বে থাকার, নেতৃত্বে থাকার, তিনি বয়সে একই বয়সে কি করে জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের দায়িত্ব পালন করতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি অশোক ভট্টাচার্য যথেষ্ট সক্ষম এবং দায়িত্ব পালনের উপযোগী। আমি তাকে 69 সাল থেকে চিনি, ছাত্র আন্দোলনের সময় থেকে। কিন্তু সিদ্ধান্তের এই ডাইকোটমিটা থাকছে, সিদ্ধান্তের এই ডাইকোটমিটা থাকছে। আমি এটা নিয়ে সুপ্রিয় বাবুর কাছে আসবো। সুপ্রিয় বাবু, তাজা রক্ত এই শব্দটা আমরা বহুদিন ধরে শুনছি এই রাজ্যে, বিশেষ করে রেজ্জাক মোল্লা সিপিএম ছেড়ে আপনাদের দলে যাওয়ার কিছুদিন আগে থেকে একটু বেশি করে শুনছিলাম, কালো চুলের মধ্যছেলি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন, সত্যি কি কালো চুলের মধ্যছেলি ম্যাটার করে? আপনি কালো চুল, মধ্যছেলি ও রেজ্জাক মোল্লার ভাষা, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি সেটা ম্যাটার করে নাকি রাজনীতিটা ম্যাটার করে? অশোক ভট্টাচার্যকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? না, যদি উত্তরটা মানে এমসিকিউ বা এসএকিউ টাইপের আজকালকার চলতি যুগের মতো হয় তাহলে উত্তরটা হচ্ছে অবশ্যই পারফরমেন্স ম্যাটার করে, আপনাদের মানে শিরোনামের ভাষায় রাজনীতি ম্যাটার করে। আমি আশা করি এই প্যানেলে বা চ্যানেলে যারা রয়েছেন, যারা কাজ করছেন ক্যামেরার উপরে বা যারা দেখছেন, সবাই এই জায়গাটায় অন্তত আমরা একমত হব সকলে, দল মত নির্বিশেষে, যে রাজনীতি থাকলে, সাংগঠনিক জোর থাকলে, 365 দিন মানুষের সঙ্গে যোগাযোগ থাকলে, এরিয়া নার্সিং থাকলে তার সুফল আসতে বাধ্য। হ্যাঁ, এবার সে সুফলটা জয়ের পক্ষে যাবে নাকি পরাজয়ের পক্ষে যাবে সেটা তো একটা অ্যারিথমেটিক্যাল সাবজেক্ট, অন্য বিষয়, পাটিগণিতের বিষয়, যে কত শতাংশ ভোট আমি পেলাম, আগের থেকে কত শতাংশ পেলাম, আমার বিরোধী ভোটটা কতগুলো সেগমেন্টে ভাগ হলো, এই ধরনের অনেকগুলো অ্যারিথমেটিক ভোটের রাজনীতির সঙ্গে। এখানে শতরূপদা নিজে ক্যান্ডিডেট ছিল, আরও যারা রয়েছেন তারাও রয়েছে, প্রত্যেকে জানেন। কিন্তু থিওরিটিক্যালি বা তার তত্ত্বগত দিক থেকে অবশ্যই রাজনীতি এখানে ম্যাটার করে। যে রাজনীতি বলতে আমাদের চলতি অর্থে বা যে অর্থে আমরা সবাই ব্যবহার করছি শব্দটাকে,
এবার দ্বিতীয় বিষয় হচ্ছে অশোক ভট্টাচার্য। আমি প্রথম কথা বলি যে উত্তরবঙ্গের ছেলে হিসেবে, উত্তরবঙ্গের ভূমিপুত্র হিসেবে অশোক ভট্টাচার্য বা শিলিগুড়ির মাটিতে যে কয়েকজন রাজনীতি করেন বা পৌর প্রশাসনের সঙ্গে, সাংগঠনিক রাজনীতির সঙ্গে দীর্ঘদিন দলমত নির্বিশেষে যুক্ত রয়েছেন, প্রত্যেকে একটা মার্জিত রাজনীতির অভ্যাস করেন। আমি আবার শব্দটা বলছি, মার্জিত রাজনীতির অভ্যাস করেন। এই মুহূর্তে শঙ্করদা বিজেপিতে রয়েছেন, এর আগে সিপিএম করতেন। অশোকবাবুর প্রায় ডান হাত হিসেবে, সেরকম যদিও বামপন্থী স্ট্রাকচার নয় বা বামপন্থী আদর্শ নয় যে সেই রকম কোনো বসংগত, তারপরেও তো আমরা দেখেছি বিভিন্ন, সেই হিসাবে শঙ্করদা অশোকবাবুর একেবারে ডান হাত হিসেবে কাজ করতেন বা প্রায় তিনিই ছিলেন অলিখিত নাম্বার 2। কিন্তু সেইভাবে সেই কাজের পরেও আমার মনে হয় অশোকবাবু, আপনাদের আমি আস্তে আস্তে শুনছিলাম, অশোকবাবু যে কথা বলেছেন যে ওনাদের সাফল্যের কথা তুলে ধরবেন, নিশ্চিতভাবে সাফল্যের কথা তুলে ধরবেন। 5 বছর তো জিতেছিলেন একেবারে মানুষের রায় নিয়ে, আরও 7 মাস আমাদের মুখ্যমন্ত্রীর তার নির্দেশক্রমে, সরকারের নির্দেশক্রমে তিনি সুযোগ পেয়েছেন কাজ করবার। তারপরে তিনি তার যখন নির্বাচনী রাজনীতিতে বিধানসভায় যখন তার জামানত চলে গিয়েছে, তখন তাকে একটা শেষের সময় রিপিট করা হয়নি, সেই সময়টায় গৌতম দেব কাজ সামলেছেন। ফলে আমরা তুলে ধরবো বিশেষ করে আমাদের সিপিএম পরিচালিত পৌর বোর্ডের ব্যর্থতার কথা। কেন মহানন্দার আশপাশের ওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে কোনো অ্যাসাচ কাজ হয়নি। শঙ্করদা, অশোকবাবুও ব্যক্তিগত আলাপচারিতা বা আপনার সঙ্গে ব্যক্তিগত আড্ডা দিলে একমত হবেন। কেন 712 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আমাদের অ্যালোকেটেড বাজেট ছিল, একাধিক বাগডোগরা থেকে নৌকাঘাটে নতুন রাস্তা তৈরি হয়েছে, একাধিক শিলিগুড়ি শহরে কাজ দপ্তর করেছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু পৌর প্রশাসনের এখনো কেন যানজট সমস্যা শিলিগুড়িতে এত দীর্ঘতর? সেই উত্তরটা তো পৌর প্রশাসনকে দিতে হবে। আর এবং এই উত্তরটা কি দেওয়া খুব সহজ হবে সুপ্রিয়? আমি যদি এক কথা জিজ্ঞাসা করি, মানে এই উত্তরটা কি সরাসরি এখানকার ভোট শতাংশ বাড়া দিয়ে এই উত্তরটা দেওয়া যাবে? না, এখানে আমি একটা ব্যাপারে একেবারে অশোক জেঠুর সঙ্গে একমত, যে আপনাদের ওই একটা ক্যাচ লাইনের সঙ্গে আমি তীব্র আপত্তি করছি যে গঙ্গা পেরোবে বাম হাওয়া বা তৃণমূল হাওয়া বা বিজেপি হাওয়া। গঙ্গার সঙ্গে মহানন্দাকে গুলিয়ে ফেলাটা আমার মনে হয় উচিত হবে না। আর শিলিগুড়ির আশপাশে গঙ্গা নেই, মহানন্দা রয়েছে। আমি গঙ্গা পেরোবে কিনা জিজ্ঞেস করেছি। সেটা উত্তরবঙ্গের মানুষ ঠিক করবেন, উত্তরবঙ্গের এলাকা ঠিক করবে, উত্তরবঙ্গের প্রতিটা দলের পারফরমেন্স ঠিক করবে যে উত্তরবঙ্গে কোন দল শক্তিশালী হবে, কোন দল জিতবে, কোন দল হারবে। বেশ, রাজলক্ষ্মী কি মনে হয় কলকাতাতে যা ঘটেছে তার রিপিট হতে পারে শিলিগুড়িতে? শিলিগুড়িতে অন্তত একটা জিনিস দেখছি রাজলক্ষ্মী, আপনার ক্ষেত্রে আমি বলে শুরু করি কথাটা, যে নির্বাচন ঘোষণার পরের দিন থেকে সকালে রাজপথে আপনারা প্রচার, আজকে শঙ্কর ঘোষও করেছেন, আপনাদের কর্মীরাও বিভিন্ন ওয়ার্ডে করেছেন। আমি দেখছি শিলিগুড়িতে বিজেপির অভিযোগ নেই বললেই চলে, পথে আছে বেশি। কলকাতায় শুরুর থেকেই শেষ পর্যন্ত শুধু বিজেপি অধিকাংশ ক্ষেত্রে অভিযোগে ছিল, পথে ছিল কম। আপনারাও কি এটা মানবেন যে আসলে রাজনীতি ঠিক থাকলে সংগঠন নিয়ে হাপিত্তেশ করতে হয় না? নমস্কার। হ্যাঁ, আপনার শেষ কথাটাকে আমি অবশ্যই সমর্থন করছি। তবে সাথে সাথে বলবো, কলকাতাতে এবারে যেহেতু সিপিআইএম কে নিয়ে এখানে আলোচনাটা চলছে, কলকাতার এবার পুর নির্বাচনে সিপিআইএম এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং সে প্রসঙ্গে বলবো, কমরেড মানিক সরকার যে বলেছিলেন না, আমরা ছাগলের তৃতীয় সন্তান, প্রথম এবং দ্বিতীয় নিশ্চয় ওনাদের বাকি শরিকরা হবেন। তো সেই কমরেড মানিক সরকারের কথার সুর ধরেই, রেস ধরেই বলবো, এমন একটা ঘটনা এখানে ঘটলো 106 নম্বর ওয়ার্ডে, সেই কলকাতার 106 নম্বর ওয়ার্ডে দেখা গেল সিপিআইএম ভার্সাস আরএসপির লড়াই। অদ্ভুত কিন্তু, যা কলকাতার পুরো নির্বাচনের ইতিহাসে প্রথমবার ঘটলো। হ্যাঁ, নিশ্চয়ই এবার নিশ্চয়ই শিলিগুড়িতে সেরকম কোনো ঘটনা ঘটছে না। শিলিগুড়িতে নিশ্চয়ই ওরা ওদের শরিক দলকে পাচ্ছে না বা অন্য কাউকে পাচ্ছে না, তাই ওই একা এখন ওখানে কুম্ভ রক্ষা করে চলেছেন অশোকবাবু। আচ্ছা, এবার তাহলে চলে আসছি, আপনি যে বললেন শিলিগুড়ির জায়গাটা বিজেপি এবং বিজেপির জায়গা অবস্থানটা শিলিগুড়িতে, আমি আপনাকে খালি বলি, গৌতম দেব মহাশয় যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এবং তিনি তার প্রচারটা শুরু করলেন শিলিগুড়ির 11 এবং 12 নম্বর ওয়ার্ড থেকে। খুব উল্লেখযোগ্যভাবে বলছি, এই দুটো ওয়ার্ড থেকে শুরু করলেন। কেন শুরু করলেন, কেন আমি এটা মেনশন করলাম? নান্টু পাল এবং মঞ্জুশ্রী পাল, তারা দম্পতি। সেই নান্টু পাল এবং মঞ্জুশ্রী পাল, তাদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেননি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে, এবং তারা টিএমসি থেকে বিজেপিতে এসেছেন। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটো ওয়ার্ডকে এখন টিকিয়ে রাখবার জন্য, ধরে রাখবার জন্য এতটাই এখন ঘাম ঝরাতে হচ্ছে গৌতম দেবকে, তাকে শুরু করতে হলো 11 এবং 12 নম্বর থেকে। আমি বেশ কয়েকবার শুনতে পেলাম বিভিন্ন দিক থেকে যে অশোকবাবু ওখানে দারুণ একটা সাংঘাতিক কিছু কাজ করেছেন। তাহলে আমি খালি মনে করাচ্ছি, মোটামুটি 47টা ওয়ার্ড সম্ভবত আছে, 47টা বোধ হয়, সুপ্রিয় আরো ভালো বলতে পারবে, 47টা ওয়ার্ড রয়েছে শিলিগুড়িতে। তাহলে সেই 47টা ওয়ার্ডের থেকে মোট 20টা ওয়ার্ড থেকে অভিযোগ এসেছিল 10ই ফেব্রুয়ারি 2020-তে, এবং অশোকবাবুর অফিসের সামনে মানুষ জড়ো হয়েছিল শুধু দুটো বিষয়কে নিয়ে। একটা হচ্ছে বিধবা ভাতা মানুষ পাচ্ছেন না, এবং বয়স্ক ভাতা মানুষ পাচ্ছেন না, কেন, উত্তর দিতে হবে। এবার দুটো সময় খালি আমি মেনশন করছি। একটা হচ্ছে 2014-15 সাল নাগাদ, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে যে শিলিগুড়ি 4 এবং 5 নম্বর ওয়ার্ডের যে মহারাজা কলোনি, সেখানে যেহেতু অবৈধ নির্মাণ চলছিল এবং সেখানে আন্ডারপাস যেহেতু ঠিক ছিল না,
এক রাতের বৃষ্টিতে এমন জল জমেছিল, বাড়ি ধসে গিয়ে 3 জনের মৃত্যু ঘটেছিল। আবার আমরা 2021-এ দেখলাম আমার এক প্রশ্ন ঘটনার রাজলক্ষ্মী পুনরাবৃত্তি। সেক্ষেত্রে সেক্ষেত্রে রাজলক্ষ্মী এক আমার ঘটনার প্রশ্ন পুনরাবৃত্তি। তাহলে উনি শিলিগুড়িতে কি কাজটা আপনারা তাহলে করেছেন? কিসের জন্য লড়ছেন? আবার এই 1, 2011 2 না 3 হওয়ার জন্য? হ্যাঁ। কলকাতাতে আপনারা 3 নম্বরে, মানে আমি ভোট শতাংশ হিসেবে বলছি, শিলিগুড়িতে 2 না 1 কি মনে হচ্ছে? দেখুন ভোট না 13 বা 14। কোনো একটি রাজনৈতিক দল যখন ময়দানে নামে তারা কিন্তু এক হব এই মানসিক বলটা নিয়েই তারা নামে। আর দ্বিতীয় কথা, ওখানে আমরা অলরেডি এক হয়েছি, মানুষের রায়েই হয়েছি। আরেকটা যেটা বিষয়, ওখানে এত উন্নয়ন হয়েছে, তাহলে পরে একটু বালাসন সেতুটা নিয়ে বলুক না। বালাসন সেতুতে গত 3 বছর ধরে ফাটল হয়েছিল, প্রায় 2.5 ইঞ্চির ফাটল, এবং 3 নম্বর পিলারটা যখন বসে গেল তখন দেখা গেল 7 দিন ধরে ওখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আমি আসবো এই প্রশ্ন, আমি এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার জন্য আসবো, কিন্তু তার আগে সুপ্রিয় বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। সুপ্রিয় বাবু, শেষ করে নিই। আমি আসবো রাজলক্ষ্মী, আপনার কাছে আসবো। আমি গঙ্গা মহানন্দার কথাই যাচ্ছি না, কিন্তু যে হাওয়া, আমি বলছি দক্ষিণা হাওয়া, তার কারণ দক্ষিণবঙ্গ তো, তাই বলছি। এবং দক্ষিণবঙ্গ থেকে এই মুহূর্তে শেষ সুখবরটা পেয়েছে সিপিএম, 12% ভোট কলকাতা পুরো ভোটে। তার যে ভোটে তাদের এত অভিযোগ রয়েছে তা সত্ত্বেও আমার প্রশ্ন, এই দক্ষিণা হাওয়াটার কিঞ্চিত যদি শিলিগুড়িতে তার পরশ পাওয়া যায় এই শীতের মধ্যে, আপনারা খুশি হবেন তো? শীতে উত্তরে হাওয়া বেশি শক্তিশালী, উত্তর দক্ষিণের ভাগ করছি না, কিন্তু নিজের এলাকা, জন্মের জায়গা, তার প্রতি তো আবেগ থাকবে। অশোকবাবুরও রয়েছে, শঙ্করদারও রয়েছে, নিশ্চিতভাবে রয়েছে। এবং থাকাটার মধ্যে আমি মনে করি এথনিক সেন্টিমেন্ট থাকার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি আমার ব্যক্তিগত রাজনীতিতে মনে করি না। এবার আপনার প্রশ্নটা যদি হয় যে বামেদের এইখানকার ভোটের সাফল্য বা নির্বাচনী সাফল্য, সেটা মানে শতাংশের বিচারে এগিয়ে আসা বা বিরোধী পরিষদটাকে বিজেপিকে টপকে চলে আসা, সেই জায়গাটা ওখানটায় হবে কিনা। আমার মনে হয় শিলিগুড়িতে, আমি যদি খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, শিলিগুড়িতে লড়াইটা বামেদের সঙ্গে আমাদের হবে। শিলিগুড়িতে বিজেপি শেষ করবে খেলা 3 নম্বরে, শুরুও করবে। এই 8 মাসে সব বদলে যাবে বলছেন? আমি এই জায়গায় বারবার জিজ্ঞাসা করছি। 8 মাস আগে তো উত্তরবঙ্গ, শিলিগুড়ি সবটা জুড়েই প্রায় বিজেপি। না, শিলিগুড়ি থেকে যে জিতেছেন সে তো হাতে এখনো চেগুয়ে ভাড়া। আমি মানে সিপিএমকে বিদ্রুপ করছি না, কিন্তু তার হয়তো আদর্শহীন। আমিও যদি তৃণমূল থেকে যদি একটা সময় অন্য দলে যান, আমি তাকে আদর্শহীনই তো বলবো। যে কোনো দল থেকে যদি কেউ সারা জীবন একটা মত প্র্যাকটিস করলেন, প্রিচ করলেন, আর অন্য একটা কথা বলছেন হঠাৎ করে গিয়ে কি সমস্ত বিষয়ে, মোদিজিকে হঠাৎ করে বিকাশ পুরুষ মনে হচ্ছে, লেনিন মনে হচ্ছে, তাদের অদ্ভুত বিষয়। আমি মমতা ব্যানার্জিরও এতদিন ধরে টিভিতে গলা পাঠাচ্ছি, আমি হঠাৎ করে মমতা ব্যানার্জিকে একটা অন্য কিছু বলে ফেলি, তো সেটা একটা আদর্শহীন ব্যাপার না? তো আদর্শহীন ব্যাপারটা আমি আবারও বললাম, শিলিগুড়ির মানুষ, উত্তরবঙ্গের মানুষ, যে এলাকায় আমার জন্ম, আমার উঠে আসা, এই পুরো অঞ্চলের মানুষ একটা মার্জিত রাজনীতির অভ্যাস করেন, দল নির্বিশেষে। সেই মার্জিত রাজনীতির অভ্যেস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিকেও নিজেদের মতো করে একটু মার্জিত দেখার ইচ্ছে। আপনারা কি বামেদেরকে একটু জমি ছাড়বেন শিলিগুড়িতে? না, জমি ছাড়ার প্রশ্ন ওঠে না, লড়াই তো হবে। আমি তো বললাম, অশোকবাবু যে কথা বলছেন, মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় বামেদের দেখতে না পেয়ে যার পরনাই দুঃখিত হয়েছিলেন, অন রেকর্ড বলেছেন। না, শুধু বামেদের কেন, এটা তো কংগ্রেসকে নিয়েও সুব্রত মুখার্জি বলেছিলেন। বামেরা এবং কংগ্রেসেরা তো সংসদীয় রাজনীতির যদি একটা গবেষণা করাই, আমি আর তুমি যদি একটা জয়েন্ট পেপার লিখি, তাহলে তো বিজেপিকে নিয়ে আমরা যতগুলো শব্দ পশ্চিমবঙ্গে লিখবো, বাম এবং কংগ্রেসকে নিয়ে তো তার চেয়ে কয়েক গুণ বেশি পাতা লিখতে হবে। এ তো মানে আমি আর বা তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এখানে ম্যাটার করছে না। এখানে তাদের নির্বাচনী রাজনীতি, তাদের অংশগ্রহণ, কতটা দিন ছিলেন, কি কি কাজ করেছে, সেই হিসেবে ওরা এগিয়ে থাকবে। তাদের কোনো প্রতিনিধি, এটা নিশ্চিতভাবে দুঃখের মানে দেখা হিসেবে। এবার ব্রাজিল তো খেললে আর্জেন্টিনার সঙ্গে খেলতে চাইবে, টালিগঞ্জ কোনো পাড়ার ক্লাব বা মধুমাতাল সংঘ তাদের সঙ্গে খেলবে। তবুও আমার এই প্রশ্নটা থাকবে, আমি এই প্রশ্নটা নিয়েই ফিরে আসবো যে বামেদের ভোট শতাংশ বাড়া আর বিজেপির কমা, এটা কোথাও এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে কিছুটা হলেও নিশ্চিন্ত করছে কিনা বা কিছুটা হলেও আনন্দ দিচ্ছে কিনা? ছোট বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নিশ্চিতভাবে যে ছবিটা আমরা দেখতে চাই সেই ছবিটার কথাই হয়তো বলছেন সুপ্রিয় উত্তরবঙ্গের রাজনীতি প্রসঙ্গে। কিন্তু আমার শতরূপের কাছে প্রসঙ্গ, শতরূপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন। শতরূপের কাছে আমার প্রশ্ন, শতরূপ, তাহলে কি শিলিগুড়িতে কার্যত একটা ফ্রেন্ডলি ফাইট দেখবো? দেখুন, আমি তৃণমূল কিসে খুশি হবে না খুশি হবে আমি বলতে পারবো না। সে সুপ্রিয় যতটা বলেছে আমি কী করে জানবো ওরা কিসে খুশি হবে? আমার নিজের ব্যক্তিগতভাবে ধারণা, তৃণমূল যেই জিতুক, যেই দ্বিতীয় হোক, যেই তৃতীয় হোক, তৃণমূল কাটমানি পেলেই খুশি হয়। তবে আমি ওই প্রসঙ্গের মধ্যে যাচ্ছি না। আমি একটা কথা বলি, রাজলক্ষ্মী কতগুলো কথা বললো, আমি রাজলক্ষ্মীর কথার মধ্যে আমি খুব একটা উত্তর দেওয়ার মতো কিছু পেলাম না। ও কী বললো, কে ছাগলের তৃতীয় সন্তান, এখন কে ছাগলের তৃতীয় সন্তান, কে গরুর প্রথম সন্তান, কে বাঁদরের 3 নম্বর সন্তান, ওই নিয়ে এখন তো সেটা তো আর কোনো রাজনৈতিক আলোচনার বিষয় নয়। তবে আমি একটা কথা বলবো রাজলক্ষ্মীকে, রাজলক্ষ্মী বাম পুরো বোর্ডের আমলে শিলিগুড়ি কর্পোরেশন মানে শিলিগুড়ির মানে নাগরিক পরিষেবার সমালোচনা খুব বেশি এই কারণে না করলেই আমার মনে হয় ভালো হবে। তার কারণটা হচ্ছে, বাম পুরো বোর্ডের আমলে 1 নম্বর নেতা ছিলেন পুরো বোর্ডে অশোক
অশোক ভট্টাচার্য 2 নম্বর ছিলেন শঙ্কর ঘোষ। সেই কারণে কি হয়, চিত হয়ে থুতু ফেললে কিছুটা থুতু নিজের গায়ে এসে পড়ে, ওই কারণে মনে হয় ওটা হালকা করে একটু চেপে যাও, ওটা সুপ্রিয়টা বলুক, তুমি একটু ওই বিষয়টা তুমি একটু টেকনিক্যালি চুপ করে যাও ওই জায়গাটায়। এবার আমি দুটো কথায় আসি, যেটাই আলোচনায় আসলো। একটা যেটা সমীরদা বললেন, আমি সমীরদার কথা অত্যন্ত সম্মানের সাথে শুনেছি। সমীরদা আমাদের একটা সময় আমাদের পার্টির নেতা ছিলেন এবং আমরা অনেকেই সমীরদাকে ওনার অভিজ্ঞতার জন্য, ওনার রাজনৈতিক লড়াইয়ের জন্য সম্মান করি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে খালি একটা কথা বলছি যে ব্যাপারটাকে বোধহয় অতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখা, যে একটা মানুষ পার্টির একটা কমিটিতে থাকলেন না মানে কিন্তু ভোটে লড়ছেন মানে তিনি পার্টির কাছে অযোগ্য কিন্তু জনগণের কাছে যোগ্য। ব্যাপারটা এরকমভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে বোধহয় না দেখলেই এই কারণে ভালো। দেখুন, সমীরদাও দীর্ঘদিন আমাদের পার্টির সাংগঠনিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আমাদের জেলা সম্পাদক ছিলেন, 24 পরগনার মতো একটা দক্ষিণ 24 পরগনার মতো জেলার পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন, কিন্তু সেই সময় সমীরদা সংসদীয় রাজনীতিতে ছিলেন না। তার মানে কি যে সমীরদা নিজে পার্টির কাছে যোগ্য, মানুষের কাছে অযোগ্য? তা তো নয়। কমিউনিস্ট পার্টি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন দায়িত্ব দেন। দেখো অনির্বাণ, আমি একটা পরিষ্কার একটা কথা বলি এই প্রশ্নে। আমাদের পার্টি এটা বিশ্বাস করে যে আমাদের দেশের, গোটা পৃথিবীর এবং আমাদের দেশের ক্ষেত্রেও একটা যে বিপুল যৌবন, এখন যখন যৌবনকে রাজনীতি বিমুখ করার একটা চেষ্টা চলছে, সেই সময় যুব সমাজকে রাজনীতিতে শুধুমাত্র মানে প্যাসিভ নয়, ইনডাইরেক্ট নয়, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, স্টেক হোল্ডার করা দরকার। আমি অত্যন্ত খুশি হই যখন আমি দেখি যে সুপ্রিয়র মতো, দেবাংশুর মতো ছেলেরা এসে নিজেরা যে দলকে ভালোবাসে, যে দলকে বিশ্বাস করে, মাথা উঁচু করে সেই দলের পক্ষে কথা বলে। তাহলে এই ভিত্তিতে আমি আজকের ব্রহ্মাস্ত্রটা নিই, আমি আপনার কাছেই আসবো শতরূপ। আজকের ব্রহ্মাস্ত্রের প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো। আপনি যা বললেন সেই সূত্রেই নিচ্ছি আজকের ব্রহ্মাস্ত্র। শিলিগুড়ির লড়াইয়ে এখনো পর্যন্ত অশোক ভট্টাচার্যের আস্থা, এটা সাফল্য না ব্যর্থতা সিপিআইএম? শতরূপ, এটাই প্রশ্ন আপনার কাছে। আপনি তরুণ প্রজন্মের কথা বলছিলেন। আমরা এটা কিছু বলি না, জেনারেলি আমরা এটা বিশ্বাস করি যে কম বয়সী ছেলেমেয়েরা, অল্প একটা 30-এর ঘরে, 40-এর ঘরে, 50-এর ঘরে মানুষেরা, তারা ভারতকে রিপ্রেজেন্ট করছেন আন্তর্জাতিক ক্ষেত্রে। তারা খেলার মাঠের থেকে শুরু করে, মহাকাশ গবেষণা থেকে শুরু করে, কর্পোরেট সেক্টর থেকে শুরু করে, তোমার এই চ্যানেলে তুমি বলো তো যারা সিনিয়র এমপ্লয়ি সবাইকে অযোগ্য? তা তো নয়। কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তুমি বলো, স্বর্ণালী বলো, মীনাক্ষী বলো, যারা তোমরা, ময়ূক আছে, তোমরা যারা এখানে সঞ্চালনা করো, তোমরা একটা কম বয়সে তোমরা এটা করছো, সমাজের সব ক্ষেত্রেই তোরা দেখা যাচ্ছে। এবং আমাদের পার্টির ক্ষেত্রে আমরা গর্বিত আমাদের নেতাদেরকে নিয়ে। দেখো, বিমান বসু যদি মনে করতেন উনি আমৃত্যু সিপিএমের রাজ্য সেক্রেটারি থাকতে পারতেন, জ্যোতি বসু যদি মনে করতেন আমৃত্যু উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকতে পারতেন, কেউ ওনাদেরকে পার্টির মধ্যে সরতে বলতো না। প্রকাশ কারার, তার তো এমন কিছু বয়সও হয়নি, কিন্তু আমি প্লিজ শেষ করে থাকো। সিপিএমকে নিয়ে আলোচনা আমি এখানে সবচেয়ে কম বলেছি, বাকি সবাই সিপিএমকে নিয়ে আমার চেয়ে বেশি বলেছে। আমি যদি একটু আমার দলের কথাটা বলতে পারি, প্রকাশ কারাত নিজে পার্টির সেক্রেটারি থাকাকালীন, এবং তোমরাই মিডিয়াতে বলো যে প্রকাশ কারাত নাকি ভয়ঙ্কর মেজরিটি, কেরল লাইন সিপিএম এর মেজরিটি সব প্রকাশের পক্ষে রয়েছে, সে প্রকাশ কারাত নিজে পার্টির সেক্রেটারি থাকাকালীন এই রেজলিউশন পাস করেছে আমাদের পার্টিতে, বাই ভার্চু অফ উইচ 3 টার্মের পরে প্রকাশ কারাত নিজে সেক্রেটারি থাকেননি, নিজে স্বেচ্ছায় রেজলিউশন পাস করেছেন যাতে উনি আর সেক্রেটারি না থাকেন। এবং এটা আমরা করতে পেরেছি কেন জানো তো? তার কারণটা হচ্ছে আমাদের পার্টির নেতারা এটা বুঝেছেন যে আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম প্রস্তুত রয়েছে। যে কোনো পার্টিতে যদি আমরা এর জন্য থ্যাঙ্কফুল, পার্টিতে যদি পরের জেনারেশনের নাম তোমার না জানা থাকে, যে চীনা হাওয়া হিমালয় অতিক্রম করেনি, এর জন্য প্রশ্ন না, আমি অনির্বাণ চীন জাপানের প্রশ্ন না, কোনো পার্টিতে যদি তোমার পরের জেনারেশন, তারপরের জেনারেশনের নাম প্রস্তুত থাকে না, সেখানে সেই পার্টির নেতারাই সাহস দেখাতে পারে। তাহলে কি নেই বলে অশোক ভট্টাচার্য নাম প্রস্তুত নেই বলে? এটাই আমার প্রশ্ন। সাফল্য না ব্যর্থতা? বলছি অশোক ভট্টাচার্যের ক্ষেত্রে আমি খুব আন্তরিকভাবে বলছি, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের সমকক্ষ নেতা খালি আমাদের পার্টিতে বলে না, কোনো পার্টিতে নেই। আমি দেখো সুপ্রিয় খুব এবং অত্যন্ত প্যাশনেটলি বলেছো নিজে জলপাইগুড়ির ছেলে, নর্থ বেঙ্গল সম্পর্কে। আমি খালি সুপ্রিয়কে একটা কথা বলি, ভাই তুমি যেটা বললে তোমার কথাটা একদম ক্রোনোলজিক্যালি ইনফরমেশনের জায়গা থেকে একদম ঠিক। খালি তোমাকে এইটা বলি, এক পুরো বোর্ডগুলোর যখন টার্ম শেষ হয়ে গেল, তুমি জানো এটা পশ্চিমবাংলার প্রতিটা পুরো বোর্ডে যে তখন অ্যাডমিনিস্ট্রেটর করে দেওয়া হলো, যেটা মডেলটা করা হলো কলকাতা থেকে শুরু করে, সল্টলেক থেকে শুরু করে সর্বত্র যেখানে তৃণমূলের পুরো বোর্ড ছিল, সেখানে মেয়র বা চেয়ারম্যান এবং তার সাথে মেয়র ইন কাউন্সিলের মেম্বারদেরকে নিয়ে বোর্ড গঠন করা হলো। শিলিগুড়ির একমাত্র এক্সেপশন, মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ পাঠালেন, সার্কুলার পাঠালেন যে ওখানে অশোক ভট্টাচার্য, আমাদের এমআইসির সদস্য যারা এবং তৃণমূলের কাউন্সিলর যারা, এই নান্টুপাল ইত্যাদি তখন তৃণমূলে ছিলেন, তাদেরকে নিয়ে তৈরি হবে। একমাত্র এক্সেপশন করা শিলিগুড়ির ক্ষেত্রে। অশোক ভট্টাচার্য প্রতিবাদ করে চিঠি দিলেন, বলেন মানব না এটা, যা করবেন কলকাতার ক্ষেত্রে এক নিয়ম, আসানসোলের ক্ষেত্রে এক নিয়ম, শিলিগুড়ির ক্ষেত্রে অন্য নিয়ম, কেন আমি কিন্তু কোর্টে যাব। তখন সেটাকে উইথড্র করা হলো। তারপরে তুমি দেখো বিধানসভা ভোটের পরে সুপ্রিয়, দেখো তুমি এত গোটা পশ্চিমবাংলায় তৃণমূল জিতেছে, যেভাবেই জিতে থাক না কেন, একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছেন, এটাও সত্যি জিতেছে। তুমি বলো এটার কোনো তুমি বলো দরকার ছিল? সমস্ত পুরো বোর্ডে কলকাতায় ভোটের সময় প্রশাসক মণ্ডলী ভেঙে দিতে হলো,
ফিরলো যখন ববি হাকিমকে আবার ফেরানো হলো, আসানসোলের ক্ষেত্রে আসানসোলের লোককে মানে তৃণমূলের যিনি ছিলেন ফেরানো হলো, সর্বত্র ফেরানো হলো। শিলিগুড়ি একমাত্র এক্সেপশন। সুপ্রিয়, তুমি এখানে বলছো অশোক ভট্টাচার্য বিধানসভা ভোটে হেরে গেছিলেন, আরে ভাই বিধানসভা ওই একই বিধানসভা ভোটে গৌতম দেবও হেরে গেছিলেন। শিলিগুড়ি একমাত্র এক্সেপশন যেখানে অশোক ভট্টাচার্যকে না ফিরিয়ে গৌতম দেবকে ফেরানো হলো। তুমি এখন যেভাবে এটাকে ব্যাখ্যা করো না কেন, তুমিও খুব ভালো করে জানো যে এইটা কিন্তু গণতন্ত্র নয়, এই অগণতন্ত্রটা না করলেও চলতো। বেশ, আমি সুপ্রিয়র কাছ থেকে এটার উত্তর নেব এবং উত্তরের সঙ্গে মানে এই প্রশ্নের সঙ্গে একটা কথা শুধু জুড়ে দেবো। এই 8 মাসের ব্যবধানে কি আপনাদেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে? এখন অশোক ভট্টাচার্যকে এবং তার দলকে একটু শক্তিশালী দেখতেই আপনাদের বেশি আগ্রহ? না, আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সাফল্য বা ব্যর্থতা অন্য কোনো রাজনৈতিক দলের আগ্রহ বা উদ্দীপনার উপর নির্ভর করে। বিরোধী ভোট 3-4টে সমান সমান ভাগে ভেঙে থাকবে, শাসকের জন্য অসুবিধা। একসময় সিপিআইএম এর সুবিধাটা এনজয় করে। হ্যাঁ, এখানে রাজলক্ষ্মী দিয়ে আছে, আমি সব তর্কে ঢুকতে চাইছিলাম না, কারণ আবার চিৎকার চেঁচামেচি গোলমাল হবে আমাদের নিজেদের মধ্যেই। সেটা হচ্ছে যে শিলিগুড়িতে শঙ্কর ঘোষ একমাত্র বিজেপি নেতা যেকে সেই অর্থে বিজেপি শব্দটা বাদ দিলেও নেতা বলা যায়, কারণ তার পেছনে সংগঠন রয়েছে, নার্সিং রয়েছে, এরিয়া চেনেন, কোন ওয়ার্ডে কে থাকেন সেটা জানেন। বাকি মানে বিজেপির একটা সিঙ্গেল পিস নেতা নেই, নেতা ছেড়ে দিন একটা সিঙ্গেল পিস সংগঠক নেই। যারা আছেন তারা কেবলমাত্র ওই যে অশোকবাবু বলছিলেন ওনার ইন্টারভিউয়ে যে স্থান পরিচয়। না, আমি শিলিগুড়ি নেব, শিলিগুড়ি আলোচনা। আপনি সুপ্রিয় বলছেন যে 8 মাসে একটা অন্তত বদল ঘটবে, মানে সবাই এক নম্বর হওয়ার জন্য লড়ে। আপনারাও বলছেন যে শিলিগুড়িতে এক না হলে অন্তত 2-এ থাকবেন বামের, অন্তত আপনাদের বিচারে 2 নম্বর জায়গায় অন্তত পরিবর্তন হবে। কে এবার এক কেন, 0তেও থাকতে পারে না, মানে এগিয়েও থাকতে পারে, আমি সেটা বলছি না। আমি বলছি যে অশোকবাবু যেটা বলছেন একটা ব্যাপারে আমি একমত, আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি, সুযোগ পাচ্ছি না বলে বলতে পারলাম। অশোকবাবু বলছেন না যে ওনারা পৌর বোর্ডে ছিলেন, ওনারা সাফল্যটা তুলে ধরবেন। আমরা তো পৌর বোর্ডে ছিলাম না নির্বাচিত হয়ে, আমরা তাই আমাদের অপোজিশনের কাজটা কি আইডিয়াল অপোজিশন, ব্যর্থতা তুলে ধরবে। এবার মানুষ ঠিক করবে সাফল্যের পাল্লা ভারী না ব্যর্থতার পাল্লা। কিন্তু এখানেই মজাটা সমীরবাবু, আমি এখানেই আপনার কাছে আসবো। এই সাফল্য ব্যর্থতার যোগ করবো জাস্ট একদম সংক্ষেপে কথা বলে যে এটা শিলিগুড়ির ক্ষেত্রে সত্যি 100 বার শঙ্কর ঘোষ একটা ভাড়াটে সৈনিক, তাকে সেই হচ্ছে বিজেপির ফেস। আর আমি এটাও বলি, শিলিগুড়িতে বিধানসভা ভোটে দেখা গেছে যে তৃণমূল একমাত্র যাদবপুরের বাসিন্দাকে নিয়ে গেছিল শিলিগুড়িতে ভোটে লড়তে, কেননা সেইটুকু ফেস পর্যন্ত তৃণমূল নান্টুবাল একমাত্র নেতা ছিলেন, সে চলে গেল। তারপরে তো উনি সেকেন্ড হয়েছে, সিপিএম থার্ড হয়েছে। আমি এই বিতর্কে নাকি সমীরবাবুর কাছে আছি। সমীরবাবু, আমার একটাই প্রশ্ন, আমার শতরূপ এবং সুপ্রিয়র কথা শুনে যেটা মনে হচ্ছে, তাহলে তো সাফল্য এবং ব্যর্থতা এই যদি ন্যারেটিভে আসে শিলিগুড়ির লড়াইয়ের ক্ষেত্রে, তাহলে তো সত্যি একদিকে তৃণমূল এবং অন্যদিকে বাম, বিজেপি কি সত্যি এখানেও তৃতীয় হওয়ার দৌড়বে? এটা এক্ষুনি বলার মুশকিল আছে, কারণ কলকাতার মতন জায়গাতে যা রেজাল্ট হয়েছে, বামেরা এগিয়ে আসলে, বামফ্রন্ট এগিয়ে আসলে আমি খুশি হব মানুষের সমর্থনে, কিন্তু উচ্ছ্বসিত হওয়ার মতন কিছু হয়নি। সিপিআইএম যে ভোটটা বিজেপিকে পাঠিয়েছিল তার কিছুটা ভোট ফেরত নিতে পেরেছে, বেশিরভাগটা এখনও ফেরত আনতে পারেনি। শিলিগুড়িতে কি হবে সেটা ভোট হওয়ার পর আমরা বুঝতে পারবো। কিন্তু এখানে ইতিমধ্যে কতগুলো কথা উঠে এসছে, সেগুলো নিয়ে আমাকে 2-একটা কথা বলতে হবে। তার মধ্যে আমি সংসদীয় রাজনীতিতে যাইনি, অশোক তো সংসদীয় রাজনীতিতে শুরু থেকেই আছে, অশোক ভট্টাচার্য, কাজেই ওটা আমার সঙ্গে তুলনা হবে না। এক, দ্বিতীয় হচ্ছে সিপিআইএমের প্রতিষ্ঠাতাদের গড় বয়স তখন কত ছিল, তার জন্য কি এটা হইচই করতে হয়েছে যে তরুণ ছেলে মেয়েরাই এসে সিপিআইএম তৈরি করছে, তরুণ যুবকেরাই সিপিআইএম তৈরি করছে, এই হইচই কি করতে হয়েছে? আসলে রাজনীতির সংশোধন না করে, রাজনীতি না, সিপিআইএম বামফ্রন্টই প্রেস মিট করে বলেছে আমরা তরুণ প্রজন্মকে নিয়ে আসতে চাই। আমি যখন না খারাপ নয়, কিন্তু আমি যখন রাজ্য কমিটিতে 85 সালে আসছি, সব থেকে কম বয়সী রাজ্য কমিটির মেম্বার, সফি যখন 80 সালে লোকসভায় আসছে তখন সব থেকে কম বয়সের লোকসভা মেম্বার, গৌতম যখন এমএলএ হচ্ছে তখন সব থেকে কম বয়সের মেম্বার, যখন মন্ত্রিসভায় আসছে সব থেকে কম বয়সের মেম্বার। তার জন্য সাংবাদিক সম্মেলন করে বলতে হয়নি যে আমরা তরুণ প্রজন্মকে সামনে আনছি। আসলে রাজনীতির ভুলের সংশোধন না করে মানুষের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট করতে গিয়ে নিজেরাই গোড়ার দিক থেকে দুর্বল থাকছে। এটা ওই 2%, 5% ভোট কমা বাড়া দিয়ে বয়ে যাবে না। আর সেকেন্ড থার্ড কে হলো শিলিগুড়ির ভোটেও, তা দিয়ে বয়ে যাবে না। এটা হতে পারে সেকেন্ড বামফ্রন্ট আসছে, আমি খুশি হব। আবার এটাও হতে পারে উত্তর বাংলায় এখনো যা পরিস্থিতি আছে, আমি সম্প্রতি আলিপুরদুয়ার থেকে ঘুরে এসেছি, তাতে বিজেপিও সেকেন্ড ফোর্স থাকতে পারে এবং তৃণমূল খুশি হয় যদি বামের দিকে ভোট কিছুটা ফিরে আসে, কারণ 24-এর ভোটের সামনে বিজেপির থেকে দুর্বল হলে পরে তৃণমূলের সুবিধা সেটা হচ্ছে সমীরদা যেটা বললেন যে
এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দেখো, আমাদের পার্টি আমরা এটা বিশ্বাস করি, তরুণ প্রজন্মকে বাকি সব কিছুর সাথে সাথে সমাজে রাজনীতি স্টেক হোল্ডার বানানোটাও একটা রাজনৈতিক লড়াই, এবং এটাও আমাদের আমার নিজের ধারণা। আমাকে রাজলক্ষ্মীর কাছে যেতে হবে। আমি পর্যন্ত তাহলে ভুল করে আমি রাজলক্ষ্মীর কাছে যাবো। রাজলক্ষ্মী ন্যারেটিভ যদি সাফল্য এবং ব্যর্থতার আসে পুরো পরিচালনায়, তাহলে সত্যি কি শিলিগুড়িতে বিজেপি লড়াইয়ে থাকতে পারবে, প্রথম বা দ্বিতীয় হওয়ার লড়াইয়ে? তার জন্য ওটা ওই সিদ্ধান্ত করতে হয়নি। রাজলক্ষ্মীর কাছে করতেন, প্লিজ রাজলক্ষ্মী। অনির্বাণ, ওখানে যে কমরেড আছে তাকে একটু চুপ করতে বলো। আচ্ছা, তো এই আলবার্ট কামুর না একটা বিখ্যাত কথা ছিল, সেটা হচ্ছে যে কনফিডেন্সের মধ্যে যদি কন্ট্রাডিকশন চলে আসে তখন সেটা কনফিউশন তৈরি করে। তো আজকে আমার শতরূপের কথা থেকে এটাই মনে হচ্ছে তারা নাকি ব্যক্তি পূজাতে নাকি তারা নাকি ব্যক্তি পূজায় নাকি তারা বিশ্বাস করে না। একজন ব্যক্তি, তারা নাকি ব্যক্তি পূজায় বিশ্বাস করেন না। একজন ব্যক্তি অশোক ভট্টাচার্য, তাকে দার্জিলিং জেলা কমিটিতে রাখা হলো না, তারপর তিনি নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, দুঃখজনক, বেদনাদায়ক, তাকে লোক না পেয়ে আবার তাকে এখানে নির্বাচনে দাঁড় করানো হচ্ছে। বিজেপি, হ্যাঁ, ওখানে বিজেপি বিধানসভাতে জয়লাভ করেছে। রাজলক্ষ্মী প্লিজ প্লিজ পরে রিজাইনটা দেবেন। রাজলক্ষ্মী কনক্লুড করুন প্লিজ। রাজলক্ষ্মী শেষ করুন প্লিজ। আমি দেখিয়ে দিতে পারি, তুমি যদি দেখাতে পারো আমিও দেখিয়ে দেবো। দিলীপ ঘোষ বলেছে রাজলক্ষ্মী পাগল, তুমি দেখাও। তুমি যদি দেখাতে পেরেছো অশোক ভট্টাচার্য বলেছেন দার্জিলিং জেলা কমিটির দুর্ভাগ্যজনক, তাহলে আমি দেখাবো দিলীপ ঘোষ বলেছে রাজলক্ষ্মীরা পাক্কা পাগল। এই আলোচনা দেখিয়ে দেবো রাজলক্ষ্মী পাগল। এক মিনিট, এই আলোচনা যেখানে শুরু করেছিলাম, আমি এই আলোচনা যেখানে শুরু করেছিলাম আপাতত সেখানেই শেষ করছি। তার কারণ সত্যি সত্যি ভোটের বাক্সে কি হবে তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু আপাতত আজকের দিনে অন্তত দাঁড়িয়ে বলা যায় যে অশোক ভট্টাচার্যের শিলিগুড়ি পুরো ভোটে লড়া, এবং নিশ্চিতভাবে তিনি লড়ছেন, মানে তিনিই বামেদের তরফ থেকে মুখ, তিনিই মেয়র পদপ্রার্থী হিসেবে লড়ছেন, বামেদের তরফ থেকে ঘোষিত হোক অথবা অঘোষিত হোক। আর সেটাই এবারের শিলিগুড়ি পুরো ভোটের সব থেকে বড় আকর্ষণ হয়ে দাঁড়াতে পারে পুরো ভোটের রেজাল্টের ক্ষেত্রে এবং ভবিষ্যতে এই রাজ্যের রাজনীতির পরবর্তী পথ চলার ক্ষেত্রেও। আপাতত অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসছি ছোট বিরতির পর সব থেকে বড় খবর, ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক। এবার গঙ্গাসাগর মেলা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। কুম্ভ মেলার জন্য আর্থিক বরাদ্দ আছে, সাহায্য আছে, কেন্দ্রীয় সরকারের ঝাঁপিয়ে পড়ে করা আছে, কিন্তু বাংলা গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কিছু করে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে যে কুম্ভ মেলা কি সুয়োরানি আর গঙ্গাসাগর কি দুয়োরানি। কেন্দ্রকে রীতিমতো তোপ দেখেছেন এই মেলা নিয়ে বৈষম্যের অভিযোগে। শুনে নেব ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। दुर्गा पूजा को यूनेस्को हेरिटेज डिक्लेयर करेছে অনেক दिन ধরে লড়বার পর। अभी विश्व में दुर्गा पूजा फर्स्ट आया यहाँ का। हाँ, और इसी के लिए अगर कुंभ मेला भी सब पैसा गवर्नमेंट ऑफ इंडिया देता है, लेकिन इधर में एक पैसा भी नहीं देता है। यहाँ ये आप अगर कुंभ मेला उसका सुयोरानी है तो ये क्या गंगासागर क्या दुयोरानी हो गया? সরাসরি চলে যাব ময়ূক রঞ্জন ঘোষ, তিনি এডিটর রয়েছেন নিউজ রুম থেকে। ময়ূক, অত্যন্ত সময়োচিত একটি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে, আমি প্রশাসনিক জায়গা থেকে বলছি না। এই মুহূর্তে উত্তরপ্রদেশ ভোট নিয়ে ব্যস্ত গোটা বিজেপি, প্রধানমন্ত্রী সব থেকে বেশি সময় দিচ্ছেন উত্তরপ্রদেশে, আর ঠিক তখনই কুম্ভ বনাম গঙ্গাসাগর। দেখো, একদমই গঙ্গাসাগরের যে জল, সেই জল বহু জায়গায় আমরা পাই, কিন্তু এই জল যে রাজনীতির ময়দানে গড়াবে সেটা আমরা হয়তো এইবার উত্তরপ্রদেশের নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন মকর সংক্রান্তির আগে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের পরে এখানে গেলেন তখন হয়তো এই জিনিসটা দেখতে পেলাম। শুধু অনির্বাণ, মাথায় রাখা উচিত 325 কোটি টাকা মিনিমাম খরচা করা হয়েছিল, সেন্টার অ্যালট করেছিল কুম্ভ মেলার জন্য। 1000 কোটি টাকা আলাদা করে উত্তরাখণ্ড সরকার এবং উত্তরপ্রদেশ সরকার তারা অ্যালট করে কুম্ভ মেলার জন্য, এবং তার রিটার্ন হিসাবে প্রায় 1,20,000, আবারও বলছি 1,20,000
কোটি টাকা রিটার্ন হিসাবে আসে, অর্থাৎ এটি একটি ইন্ডাস্ট্রি, এটা একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রির মতন। দুর্গাপুজো যেরকম ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে ইন্ডাস্ট্রি, ঠিক সেরকমভাবে কুম্ভমেলা ইন্ডাস্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরকে, যারা এখানকে ধার্মিক মানুষ আছেন তার পাশাপাশি সারা পৃথিবীর ম্যাপে যাতে গঙ্গাসাগর ট্যুরিস্ট স্পট হিসেবে উঠে আসে, সেই জন্য যে কথাটা বারবার আগেও বলেছেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার পলিটিসাইজের জায়গাটা চলে আসছে এবং বলছেন প্রধানমন্ত্রীকে বলা সত্ত্বেও 3 বছর এই জিনিসের কোনো ন্যাশনাল স্ট্যাটাস পায়নি এবং একেবারেই। অবশ্যই এতে মেলার যে রাজনীতি সেটা তো হলো। একেবারেই মনিকা, আমার সঙ্গে থাকো। আমি সুপ্রিয়র কাছে আসবো। সুপ্রিয় চন্দ্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আপনার কাছে আমার প্রশ্ন, মানে বেছে এই সময়টাই কেন? আর দুর্গাপুজোর হেরিটেজ প্রসঙ্গটা এলো দেখলাম মুখ্যমন্ত্রী বক্তব্য বলতে, আর বক্তব্যের মাঝখানে এলো যে কোথাও কি আপনারা আসলে হেরিটেজ নিয়ে যে বিতর্কটা ছিল সেটা পাল্টা আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আচ্ছা, ইউনেস্কো থেকে আপনি আমাকে হেরিটেজ এনে দিয়েছেন, এতটাই যদি আপনার ক্ষমতা হয় দিন দেখি কুম্ভমেলার সমান স্ট্যাটাস, এরকম ব্যাপার হলো নাকি? না, এই সময়টা কেন আবার কি? এই তো বহু প্রাচীন পরম্পরার বিষয়। সামনে মকর সংক্রান্তি, মুখ্যমন্ত্রী গিয়েছেন, এই সময়টা আমরা বলছি একেবারে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনা তারিণী তরল তরঙ্গে। সেই জায়গায় গঙ্গা মানে আমাদের কাছে মা। যে ধর্মাবলম্বী হোক, আমরা মনে করি ভারতবর্ষের কাছে আমাদের নদীমাতৃক দেশ, আর গঙ্গা তো এখানকার একেবারে বহমান ইতিহাস, চলমান জীবনধারা। সেখানটায় গঙ্গা আমাদের কাছে মাতৃসম, ধর্ম নির্বিশেষে, মত নির্বিশেষে। বেশ, আমি রাজলক্ষ্মীর কাছে আসবো। বিজেপির তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে রাজলক্ষ্মী, বিজেপি মুখপাত্র। রাজলক্ষ্মী, কুম্ভ এক কথায় উত্তর ভারতের তাজ, মাথার মুকুট। উত্তরপ্রদেশে নির্বাচনের আবহে সেই মুকুট নামিয়ে রাখা অসম্ভব, কিন্তু তার পাশাপাশি আরেকটা মুকুট পরা সেটাও তো কম অসম্ভব নয়। গঙ্গাসাগরকে কুম্ভর সমান সম্মান দিতে হবে, কার্যত এমন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী আপনাদের কাছে। না, কেন দেবে না? গঙ্গাসাগরটা কম কিসে? প্লিজ। অনির্বাণ, 2018-তে যখন অর্ধকুম্ভ হয়েছিল এবং তখন কোনো রকম নির্বাচন, তথাকথিতভাবে কোনো নির্বাচন ছিল না, এবং সেইবারেতে যে পরিমাণে রেভিনিউ আর্ন করতে পেরেছিল রাজ্য, এবং সেই রেভিনিউ এবং সেই যে টাকাটা আর্ন করতে পেরেছিল তার প্রত্যেকটা হিসেব, প্রত্যেকটা বিষয়কে তারা সেগমেন্ট ওয়াইজ দেখাতে পেরেছে। আসলে আমাদের সমস্যাটা কি, মানে এটা বাঙালি হিসেবে আমাদের লজ্জা লাগে সমস্ত চ্যানেলে সব জায়গাতে বলতে যে গঙ্গার ড্রেজিং এর জন্য যে 1500 কোটি টাকা বিশ্ব ব্যাংক থেকে এখানে আনা হয়েছিল, সেই টাকাটার হিসেব আজ পর্যন্ত কিন্তু রাজ্য সরকার দেখাতে পাচ্ছে না। টাকাটা কোথায় গেল? এই বিতর্ক জিয়ে থাকছে। মানে না, এক সেকেন্ড, তাহলে ড্রেজিং এর জন্য আপনারা এত মানুষের বিশ্বাস, সংস্কার গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ করবেন না? আমার সময় যেহেতু শেষ, এটা স্পষ্ট বুঝতে পারলাম এই বিতর্ক জিয়ে থাকছে। গঙ্গা নিশ্চিতভাবে সাগর পেয়েছে, কিন্তু গঙ্গাসাগরে দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রকে যে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে সত্যি বাঘের মা অর্থাৎ বাঘের গঙ্গাসাগর এই কুম্ভ মেলার সমান সম্মান স্টেটাস পাবে কিনা তা নিয়ে কিন্তু বিতর্ক সামনের দিনে চলবে রাজ্য রাজনীতিতে, সেটা স্পষ্ট। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি। চোখ রাখুন সোজাসুজি সোনায়।